চাচ্ছেন সেনাবাহিনী উস্কে দিয়েছে পুলিশকে আক্রমণ করার জন্য? জি 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 স্যার, জি 100%। আমাদের চোখের সামনে আমাদের কলিগকে তারা রক্ষা করতে পারতো স্যার, কিন্তু তারা রক্ষা করে নাই স্যার। আচ্ছা, আমি আপনাকে এটা জিজ্ঞেস করতে পারি, নাহলে আপনার কথার সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এইটা কি ঢাকার ভেতরে? না স্যার, না স্যার, টাকার ভিতরে না স্যার। ঢাকার ভেতরে না, এটা ঢাকার বাইরে। জি আচ্ছা, স্যার, সিলেট বিভাগে, সিলেট বিভাগে। সিলেট বিভাগে। আচ্ছা, যাই হোক, এনিওয়ে সেটা আপনার অ্যাকসেন্ট থেকে বোঝাচ্ছে সিলেট বিভাগে। আপনি সিলেট বিভাগে বলতে চাচ্ছেন। আচ্ছা, এটা কয়টা না কি ঘটেছিল সেদিন, কয়জন পুলিশ অফিসার মারা গিয়েছিল এবং কিভাবে মারা গিয়েছিল এটা একটু বলতে হবে। পুলিশ অফিসার একজনই মারা গেছে স্যার, একজনই মারা গেছে। একজন সাব মারা গেছে, ইন্সপেক্টর। কিভাবে মারা গেলেন উনি? যখন সেনাবাহিনী স্যার যখন আমাদের থানায় আসলো স্যার, তখন তো পাবলিক অনেকটা শান্ত হয়ে গেছে সেনাবাহিনীকে দেখে। ওকে। কিন্তু সেনাবাহিনীর সদস্যরা স্যার আমাদের থানার ভিতরে আসার পর আমাদের সবাইকে বললো যে আপনারা অস্ত্র আমাদের কাছে জমা দিন। তখন আমাদের সেনাবাহিনী আমাদেরকে বলতেছে যে আপনারা নিরস্ত্র হন, নিরস্ত্র হন। আপনারা ওকে। অস্ত্র 5 মিনিটের ভিতরে অস্ত্র জমা দেন। এখন আমরা তো স্যার তখন এর আগেই আমরা দেখেছি স্যার এনায়তপুর থানা, তারপরে আরো বিভিন্ন থানা, না পুলিশ না সেনাবাহিনীর ভ্যানে উঠছে স্যার। আচ্ছা, আপনারা সবাই সেনাবাহিনীর ভ্যানে উঠেছেন এবং অস্ত্র জমা দিয়ে দিয়েছেন। হ্যাঁ জি 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 স্যার। তারপর কি হলো? তারপর সেনাবাহিনীর ওই যে যখন একবার সেনাবাহিনীর গাড়িতে ওঠার মুখেই কিন্তু হ্যাঁ। সাব ইন্সপেক্টরকে ডাকা হয়েছিল, বুঝছেন স্যার? সাব ইন্সপেক্টরকে ডাকা হলো? রাখা হয়েছে স্যার, গাড়ি চলতেছে। সাব ইন্সপেক্টরকে ডাকা হয়েছে, রেখে দিল, মানে বাকিরা আপনার গাড়িতে উঠেছে? হ্যাঁ, বাকি আমরা গাড়িতে উঠেছি, আমরা অন্য গাড়িতে উঠেছি। তারপর তখন স্যার সেনাবাহিনীর একজন সদস্য স্যার কি ভেবে স্যার ওনার মানে কোমরের মধ্যে স্যার একটা লাঠি দিল, লাঠি দিয়ে ওনাকে স্যার মাটির মধ্যে ফেলে দিল স্যার। মানে ওই সাব ইন্সপেক্টরকে? হ্যাঁ, সাব ইন্সপেক্টর গাড়িতে জায়গা হচ্ছে না এরকম কথা বললেন স্যার। গাড়িতে জায়গা হচ্ছে না বলে লাঠি দিয়ে ফেলে দিল গাড়ি থেকে? জি স্যার, লাঠি দিয়ে ফেলে দিল। তারপরে সাব ইন্সপেক্টর স্যার দৌড়ে স্যার আমাদের গাড়িতে ওঠার চেষ্টা করছিল স্যার। ওকে। তখনই স্যার মনে করেন যে এখানে কমপক্ষে 60 থেকে 70 জন লোক ওনাকে টেনে ভিতরে নিয়ে চলে গেল। আর সেনাবাহিনীর গাড়িটা আমাদেরকে আর নামতে দিল না স্যার, কারণ আমরা তখন অস্ত্র ছাড়া ছিলাম, আমাদের কাছে কোনো অস্ত্র ছিল না। আচ্ছা, তাহলে সাব ইন্সপেক্টরকে নিয়ে কোথায় গেল? থানার ভিতরে নিয়ে গেল? এই থানার গ্রাউন্ড ফ্লোরের ভিতরেই স্যার, এখান থেকে মনে করেন 1-2 গজ দূরে নিয়েই ওনাকে মনে করেন 2 মিনিটের ভিতরে শেষ আপনার মৃত্যু হয়ে গেছে। কি হয়েছে মিনিটের ভিতরে? 2 মিনিটের ভিতরে স্যার ওনার মৃত্যু হয়ে গেছে স্যার। মেরে ফেলেছে? জি 2 মিনিটের ভিতরে স্যার, 2 মিনিটের ভিতরে মেরে স্যার আমরা গাড়ি নিয়ে যখন ওই রাস্তার মোড়ে যেছিলাম স্যার, তখন স্যার ওই লাশটাকে স্যার দড়ি দিয়ে বেঁধে গাছের মধ্যে লটকিয়ে দিচ্ছে স্যার। তারিখের পর হামলা মামলার ভয়, তারপর মানসিক ভাবে অশান্তি, আমার পারিবারিক স্যার আমার মা স্যার একদম সুস্থ মানুষ ছিলেন স্যার, এই 5 তারিখে স্যার উনি যে স্যার উনি অসুস্থ হয়ে গেছেন স্যার। ওনাকে প্রত্যেকদিন স্যার প্রেশারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, তারপর আর কি একটা ওষুধ আছে স্যার, ওই ওষুধ প্রত্যেকদিন 3-4টা করে ওষুধ খেতে হয় স্যার এই 5 তারিখের পর স্যার। আমার বাবা স্যার একজন বৃদ্ধ মানুষ স্যার, উনি রাতের বেলা স্যার ঘুমাতে পারেন না স্যার আমার এই সমস্যার কারণে স্যার। আমি এখন না পারতেছি স্যার পুলিশের চাকরি করতে, না পারতেছি বাড়িতে যেতে। এখন আমি স্যার কি করবো স্যার? আর এই মামলার এবং এই যে আমার উপর 5 তারিখে হামলা হলো, হামলা হওয়ার পর আমার তো স্যার সবকিছু শেষ হয়ে গেল স্যার। আমার যা স্যার আমার অর্জন ছিল স্যার সবকিছু আমার একবারে শেষ হয়ে গেল স্যার। আপনি বলেছেন যে আপনার চোখের সামনে আপনার কলিগকে আপনি মরতে দেখেছেন, সেটা কত তারিখে ছিল এবং ঘটনাটা যদি কিছু বলা যায় আমাদেরকে? 5 তারিখ সন্ধ্যা প্রায় 6:30টার দিকে স্যার। 5 তারিখ সন্ধ্যা 6:30টায়। সেটা কোথায়? সেটা স্যার থানার থেকে থানার গ্রাউন্ডের ভিতরে স্যার। থানার গ্রাউন্ডের ভিতরে? জি স্যার। কোন থানা বলা যাবে? স্যার এটা বললাম না স্যার, প্লিজ। আচ্ছা, বলতে চাচ্ছেন না। সেটা সেটা কি ঘটেছিল? থানার ভেতরে ঢুকেছিল সমন্বয়কারী বা আক্রমণকারী? স্যার আমাদের থানা স্যার, আমার থানা সম্পর্কে আমি একটু আইডিয়া দিই স্যার গত নির্বাচন থেকে।
চাচ্ছেন? বলুন। আমি তো গত নির্বাচনে আমি থানায় ছিলাম, মানে যেখানে ঘটনা ঘটছে এই থানায় আমি যখন নির্বাচন হয় স্যার, আমাদের থানার অফিসার এত ভালো মানুষ ছিলেন, উনি কোনো মামলা পর্যন্ত নেন নাই, মানে কোনো রাজনৈতিক মামলা, কোনো বিরোধী দলের নেতা, জামাত শিবির বা বিএনপি বা যে কোনো দলের হোক, কাউকে কোনো গ্রেফতার করা হয় নাই। আমাদের রেকর্ড ছিল clean। এবং আমরা 5 তারিখের আগ পর্যন্ত স্যার কোনো ধরনের কোনো সমস্যা আমাদের থানায় ছিলই না স্যার। কোনো ধরনের ফায়ারিংও হয় নাই, কোনো মানুষ মারাও যায় নাই, সিভিলও মারা যায় নাই, পুলিশও মারা যায় নাই, কেউ মারা যায় নাই, নীরব ছিল। 5 তারিখে তখন মানে শেখ হাসিনার পতন হয়ে গেল, তখন হঠাৎ করে মানুষ একটু জনগণ উত্তেজিত হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম যে বিএনপির অনেক মানুষ বা জামাতের অনেক কয়েকজন মানুষ ছিল, তারা মানুষকে শান্ত করার চেষ্টা করেছে। কিন্তু স্যার আমাদের দুর্ভাগ্যের বিষয় স্যার, এই সেনাবাহিনী স্যার আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে স্যার। মানে একটা একদম ট্রুলি সত্য স্যার, তারা জনগণকে, মানুষকে তো তারা আটকে দিচ্ছে, কিন্তু যে সেনাবাহিনী তারা জনগণকে উঠে দিয়েছে যে পুলিশকে ইয়ে করো, আমরা কিছু করবো না, পুলিশ কিছু করবে না। আপনি বলতে চাচ্ছেন সেনাবাহিনী পুলিশকে উস্কে, সাধারণ জনগণকে উস্কে দিয়েছে পুলিশকে আক্রমণ করার জন্য? স্যার আবার বলুন। আপনি কি বলেন, আমি ক্লিয়ার হতে যাচ্ছি। আপনি কি বলতে চাচ্ছেন সেনাবাহিনী উস্কে দিয়েছে পুলিশকে আক্রমণ করার জন্য? জি 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 স্যার, জি 100%। আমাদের চোখের সামনে, আমাদের কলিগকে সাথে তারা রক্ষা করতে পারতো স্যার, কিন্তু তারা রক্ষা করে নাই স্যার। আচ্ছা, আমি আপনাকে এটা জিজ্ঞেস করতে হবে, নাহলে আপনার কথার সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এইটা কি ঢাকার ভেতরে? না স্যার, না স্যার, টাকার ভিতরে না স্যার। ঢাকার ভেতরে না, এটা ঢাকার বাইরে। জি স্যার, সিলেট বিভাগে, সিলেট বিভাগে। সিলেট বিভাগে, আচ্ছা যাই হোক, এনিওয়ে সেটা আপনার অ্যাকসেন্ট থেকে বোঝাচ্ছে সিলেট বিভাগে। আপনি সিলেট বিভাগে বলতে চাচ্ছেন। আচ্ছা, এটা কয়টা না কি ঘটেছিল সেদিন, কয়জন পুলিশ অফিসার মারা গিয়েছিল এবং কিভাবে মারা গিয়েছিল এটা একটু বলতে হবে। পুলিশ অফিসার একজনই মারা গেছে স্যার, একজনই মারা গেছে। একজন মারা গেছে, কিভাবে মারা গেলেন উনি? তখন তো পাবলিক অনেকটা শান্ত হয়ে গেছে সেনাবাহিনীকে দেখে। ওকে, কিন্তু সেনাবাহিনীর সদস্যরা স্যার আমাদের থানার ভিতরে আসার পর আমাদের সবাইকে বললো যে আপনারা অস্ত্র আমাদের কাছে জমা দিন। তখন আমাদের সেনাবাহিনী আমাদেরকে বলতেছে যে আপনারা নিরস্ত্র হন, নিরস্ত্র হন, আপনারা অস্ত্র 5 মিনিটের ভিতরে অস্ত্র জমা দেন। এখন আমরা তো স্যার তখন এর আগেই আমরা দেখেছি স্যার এনায়তপুর থানা, তারপরে আরো বিভিন্ন থানা যে পুলিশ 13-14 জন 15 জন 17 জন করে মারা গেছে। আমাদের ভিতরে একটা এনায়তপুর থানায় আমরা তো এর আগে দেখেছি স্যার 5 তারিখের আগে যে মানুষ পুলিশকে মারা হয়েছে। ওকে, তো আমরা তাদেরকে বললাম যে আমরা যে আপনাদেরকে অস্ত্র জমা দেবো, আপনাকে আমাদের সেফটি কিভাবে দিবেন? এখানে উত্তেজিত জনতা আছে প্রায় 10 থেকে 15 হাজার, আপনারা কিভাবে আমাদেরকে দিয়ে দিবেন? ওরা বললাম আমরা আপনাদের সেফটি দিব, কিন্তু আমরা তাদের হাতে দেখতে পেলাম যে ধরনের অস্ত্র আছে সবগুলো হচ্ছে এই তাদের হাতে AK-47 এরকম অস্ত্র, এগুলো তো ফায়ার করা যায় না স্যার, এগুলো ফায়ার করলে মানুষ মারা যায় বেশি। তো আমরা বলছি যে আমাদের চায়না অস্ত্রগুলা আপনারা নিয়ে নেন, এবং আমাদের কাছে যে শটগান আছে যেগুলো দিয়ে মানুষ মরবে না, আমরা এগুলো ফায়ার করে আমরা বের হয়ে আমাদের মতো করে আমরা চলে যাবো। তারা বলতেছে না না, কোনো সমস্যা হবে না, আমরা আপনাদেরকে ইয়ে করবো। তখন দেখলাম যে 2 জন অফিসার লেফটেন্যান্ট এবং ওনার সাথে একজন সৈনিককে নিয়ে উনি নিতে গেলেন, কি পরামর্শ করলেন 4-5 জন লোকের সঙ্গে করার পরে আমরা তাদের কথা মতো আমরা অস্ত্র জমা দিয়ে দিচ্ছি স্যার। তার সাথে আমরা কোনো কথা বলি নাই, অস্ত্র জমা দিয়ে দিচ্ছি। এবং আমরা তারা আমাদেরকে লাইন বেঁধে থানাতে মানে গাড়িতে ওঠার জন্য চেষ্টা করতেছে আর কি, ইয়ে করতেছে। তখন ওই যে 5-6 জন লোকের কথা বলছে স্যার, আমরা তাদেরকে চিনি স্যার। তারা হচ্ছে গিয়ে স্যার এই যে কিছু মামলা হয়েছে সমাজে, এগুলাতে আসামি করে যে দারোগা আর কি, ওই মামলাগুলো ইয়ে করেছে, ওই তাদের টার্গেট হচ্ছে ওই দারোগাকে তারা মারবে এবং অসিকে মারবে। ঠিক আছে, তো তারা সেনাবাহিনীর কাছে গিয়ে বলতেছে যে আপনারা এই সাব ইন্সপেক্টরকে দিয়ে দেন আর বাকি সবাইকে নিয়ে চলে যান।
সেনাবাহিনীরা তারা আসলে করলো স্যার, তখন সেটা আমি মানে সেই দৃশ্যটা আমি আর বাসায় বলতে পারবো না। আচ্ছা, তাহলে আপনারা কি তখন পুলিশ ভ্যানে উঠেছেন? না, পুলিশ না, সেনাবাহিনীর ভ্যানে উঠছে স্যার। আচ্ছা, আপনারা সবাই সেনাবাহিনীর ভ্যানে উঠেছেন এবং অস্ত্র জমা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, জি 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 স্যার। তারপর কি হলো? তারপর সেনাবাহিনীর ওই যে যখন একবার সেনাবাহিনীর গাড়িতে ওঠার মুখেই কিন্তু হ্যাঁ, সাব ইন্সপেক্টরকে ডাকা হয়েছিল, বুঝছেন স্যার? আচ্ছা, সাব ইন্সপেক্টরকে ডাকা হলো? রাখা হয়েছে স্যার, ডাকা গাড়ি হয়েছে, চলতেছে। ডাকা হয়েছে, হ্যাঁ, সাব ইন্সপেক্টরকে রাখা, ডাকা হয়েছে, রেখে দিল, মানে বাকিরা আপনার গাড়িতে উঠেছে। হ্যাঁ বাকি আমরা গাড়িতে উঠেছি, আমরা অন্য গাড়িতে উঠেছি। তারপর তখন স্যার সেনাবাহিনীর একজন সদস্য স্যার কি ভেবে স্যার ওনার মানে কোমরের মধ্যে স্যার একটা লাঠি দিল, লাঠি দিয়ে ওনাকে স্যার মাটির মধ্যে ফেলে দিল স্যার। মানে ওই সাব ইন্সপেক্টরকে? সাব ইন্সপেক্টর গাড়িতে জায়গা হচ্ছে না এরকম কথা বললেন স্যার। গাড়িতে জায়গা ছিল বলে লাথি দিয়ে ফেলে দিল গাড়ি থেকে? জি স্যার, যে তারপর? লাঠি দিয়ে ফেলে দিল। তারপরে সাব ইন্সপেক্টর স্যার দৌড়ে স্যার আমাদের গাড়িতে ওঠার চেষ্টা করছিল স্যার। ওকে, তখন স্যার তখনই স্যার মনে করেন যে এখানে কমপক্ষে 60 থেকে 70 জন লোক ওনাকে টেনে ভিতরে নিয়ে চলে গেল। আর সেনাবাহিনীর গাড়িটা আমাদেরকে আর নামতে দিল না স্যার, ওকে। কারণ আমরা তখন অস্ত্র ছাড়া ছিলাম, আমাদের কাছে কোনো অস্ত্র ছিল না। আচ্ছা, তাহলে সাব আমাদের ইন্সপেক্টরকে নিয়ে কোথায় গেল? থানার ভিতরে নিয়ে গেল? এই থানার গ্রাউন্ডের ভিতরেই স্যার, এখান থেকে মনে করেন 1-2 গজ দূরে নিয়েই ওনাকে মনে করেন 2 মিনিটের ভিতরে শেষ আপনার মৃত্যু হয়ে গেছে। কি হয়েছে ভিড়ের ভিতরে? 2 মিনিটের ভিতরে স্যার ওনার মৃত্যু হয়ে গেছে স্যার। মেরে ফেলেছে? জি 2 মিনিটের ভিতরে স্যার, 2 মিনিটের ভিতরে মেরে স্যার আমরা গাড়ি নিয়ে আমরা যখন ওই রাস্তার মোড়ে যেছিলাম স্যার, তখন স্যার ওই লাশটাকে স্যার দড়ি দিয়ে বেঁধে গাছের মধ্যে লটকিয়ে দিচ্ছে স্যার। এটা কারা করেছে বলে আপনার মনে হয়? এগুলা তো স্যার যারা মামলার বাদী ছিল, যেমন স্যার এখানে এই থানাতে রাজনৈতিক মামলা ইয়েতে হয় নাই ঠিক আছে, কিন্তু এর আগে হয়েছিল, এগুলো কিন্তু হয় নাই স্যার। কিন্তু এখানে কিছু ব্রুটাল কিছু মানুষ ছিল স্যার। এগুলো আসলে আমি থানাতে আমি মাত্র আমার হয়েছিল 6 মাসের দিকে, আমি কোনো রাস্তাঘাটে চিনতে পারি নাই স্যার। কি হয়েছে বুঝি নাই, কি হয়েছে আপনি কি বললেন এরপর? যারা মারছে স্যার এখানে তো শত শত জনতা ছিল স্যার, হাজার হাজার জনতা ছিল স্যার, হ্যাঁ, বুঝছেন? মানে কাউকে স্যার একবার এইভাবে আইডেন্টিফাই করার কোনো সুযোগ ছিল না স্যার, কারণ সেনাবাহিনী আমাদেরকে গাড়ি তুলে। থানায় সিসিটিভি ছিল না? জি, থানা সিসিটিভি জি স্যার ছিল স্যার, সিসিটিভি ছিল। সিসিটিভি কি করেছে, ভেঙে ফেলেছে বা সামথিং? আমি যেদিন স্যার আমাদেরকে যেদিন স্যার বলা হলো যে আপনারা চলে আসেন, আপনাদের কোনো সমস্যা নেই, আমরা চলে আসার পর থানাতে স্যার মনে করেন যে কোনো একটা সুতা পাই নাই স্যার, আমার কোনো একটা সুতা পাই নাই। আচ্ছা, আর একটা কথা হচ্ছে আপনার তাহলে কি আর্মি যিনি কিনা লাথি মেরে সাব ইন্সপেক্টরকে ফেলে দিলেন, আপনার কি মনে হয় এইখানে আর্মির সাথে এবং আক্রমণকারীদের সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল? হ্যাঁ, একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, না হলে এভাবে একজনকে তো টার্গেট করতো না, সবাইকে মারতো। মানে অন্যথায় একজনকে টার্গেট করতো না, এই তো? জি 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 স্যার। হাউ ডেঞ্জারাস! তাহলে আমরা তো স্যার আমাদেরকে তো মারতো স্যার, আমরা তো অস্ত্রটা জমা দিয়ে আমরা সব থেকে বড় ভুল করছি স্যার। এবং সেনাবাহিনী আমাদের ভাই মনে করে স্যার, আমরা আসলে জীবনের সব থেকে একটা বড় ভুল করেছি। এবং এই দৃশ্যটা আমি যদি সেদিন মরে যেতাম স্যার, তাহলে আমি একটু দুঃখ ছিল না স্যার, কিন্তু আমি একটা আমার চোখের সামনে দেখছি স্যার মরতে, আমি এটা আমি স্যার আমি মানে বরদাস্ত করতে পারতেছি না স্যার। মানে আপনার আপনার এরপরে আপনার ট্রমা হওয়ার কথা, আপনার কি ট্রমা হয়েছে? মানে আপনি কি ট্রমা না স্যার, আমার তো স্যার মনে করেন যে স্যার আমি কথা বলতেছি স্যার, শুধুমাত্র আমার শরীরটা আছে স্যার, আমি মানে সবকিছু ভাষা হারিয়ে ফেলছি স্যার, বুঝছেন? তারপরে স্যার আমি আমার এই সহকর্মী মারার যে একটা স্যার আমি বিচার পাওয়ার কথা, আমি তো সেই জায়গায় স্যার আমি ভিকটিম এবং আমি সাক্ষী স্যার, আমার চোখের সামনে মারা হয়েছে, আমি তো সেই বিচারটা পাওয়ার কথা স্যার, আমি পাই নাই। উল্টো স্যার আমাকে আরো মামলার ভয় দেখিয়ে মানে আমাকে স্যার এই আপনাকে কি বলবো স্যার, 15 দিনের ভিতরে তিনবার স্যার আমার পোস্টিং হয়েছে স্যার, 3বার আমার 3 জায়গায় পোস্টিং হয়েছে। এটা তিনবার যে জায়গায় পোস্টিং করা হয়েছে, এটা কি কারণে বলে মনে হয় আপনার?
এটা স্যার আমি আসলে জানি না স্যার, তবে আমার সবাই পুষ্টিং হয়েছে স্যার, কিন্তু 3 বার 4 বার করে মনে করেন যে পুষ্টিং হয়েছে আমার বললে তো মনে হয় না, কিন্তু 3-4 বার আমার যে পুষ্টিং হয়েছে স্যার, এটা তো স্যার আমার কষ্ট হচ্ছে স্যার। এটা আপনাকে কিভাবে বুঝাবো স্যার? আমার বৃদ্ধ বাবা আমার দেখার মতো কেউ নেই স্যার, আমার ছোট ভাই যাকে। তাহলে কি এটা ওই ঘটনাটা লুকিয়ে ফেলার জন্যই বা সাক্ষীদেরকে সরিয়ে ফেলার জন্যই বারবার পোস্টিং হয়েছে জায়গায়? এখন স্যার আমি আপনাকে কি বলবো স্যার, আমাদের যারা ঊর্ধ্বতন অফিসার আছে স্যার, এরা স্যার সারা দেশের কাছে সরি সরি বলে বেড়াচ্ছে। আমরা যে মারা গেলাম, আমাদের সহকর্মী আমার চোখের সামনে মারা গেল স্যার, এটা হচ্ছে একটা বিচার চাইল না স্যার, তারা কারো কাছে বিচার চাইল না। 5ই আগস্টে পুলিশকে যেভাবে গণহত্যা করছে, সমস্ত কিছু বিচারের আস্তে আস্তে কার্যক্রম শুরু হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার ফেসে যাচ্ছে পুলিশ গণহত্যার দায়ে। দর্শক বন্ধুরা, সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল বাংলাদেশের প্রতিটি জনগণের জন্য, বিশেষ করে যারা নাকি পুলিশ সদস্য আছেন, পুলিশ সদস্যের পরিবার আছেন, কিংবা আপনাদের সার্কেলের ভিতরে যদি কোনো পুলিশ ফ্রেন্ড সার্কেল থেকে থাকে, কিংবা সেই পুলিশকে হত্যা করা হয়েছে, কিংবা তিনি চাকরি থেকে বঞ্চিত হয়েছে, এই ভিডিওটা তাদের জন্য। দর্শক বন্ধুরা, জুলাই মাসে কিংবা কোটা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে যেই 5ই আগস্ট ঘটে, এটাকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে আপনার উপদেষ্টা আসিফ নজরুল, আইন উপদেষ্টা, তিনি আইন করে ডক্টর ইউনূসের সাথে আপনার বৈঠকের মাধ্যমে এটা চূড়ান্ত করে যে তাদের এগেনস্টে আপনি কোনো মামলা মোকদ্দমা করতে পারবে না। আর এটাকেই আপনার চরমভাবে প্রতিরোধ করে জাতিসংঘ থেকে আপনার আইসিসি থেকে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের নামে পুলিশ গণহত্যা, থানা লুটপাট, জুলাই মাসে যত মব জাস্টিস, যত দখলবাজিটা, যত ধরনের অকারণ হয়েছে, সমস্ত কিছুর একটা ডকুমেন্টস আইসিসি থেকে আপনার সাবমিট করা হয়েছে, কিংবা আইসিসি এটা আপনার নেদারল্যান্ডের যে ক্রিমিনাল কোর্ট আছে সেখানে সাবমিট করবে। এটার কিছুটা আপনার প্রমাণের দরকার আছে, আপনার কিছুটা প্রমাণ, কারণ এতটুকু প্রমাণ তারা হাতে পেলেই অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে তারা চরম একটি পদক্ষেপ নিচ্ছে। শুধু এটাই না, ডক্টর ইউনূস সহ আসিফ নজরুল কিংবা আমাদের বাংলাদেশে যে মৌলবাদী যে বা যারা যত গোষ্ঠী আছে, এদেরকে আইনের আওতায় আনা হবে। উল্টো দিকে জামায়াত, শিবির, হিজবুত তাহরির, এরা যে বাংলাদেশে 5ই আগস্টে কিংবা জুলাই মাসের যে আন্দোলন, যে কোঠা নিয়ে যে আন্দোলনটি হয়, সেই আন্দোলনকে কেন্দ্র করে বিশেষ করে 5ই আগস্টে যখন নাকি শেখ হাসিনা তিনি রিজাইন দিয়ে তিনি দেশ ছাড়ছে, তবে থেকে পুলিশের উপরে যে পরিমাণ আক্রমণ, মব জাস্টিস, দখলবাজিতা, থানা লুটপাট, যত অকারেন্স হয়েছে, সমস্ত কিছুর বিচার হবে ডক্টর ইউনূস সহ আসিফ নজরুল কিংবা নির্ধারিত যে একটা জঙ্গিবাদী গোষ্ঠী আছে প্রত্যেকটার। দর্শক বন্ধু, আপনারা দেখতেই পারলেন শুরুতে, আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। অলরেডি অলমোস্ট এই অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে সমস্ত ডকুমেন্টস সাবমিট করা হয়ে গেছে, শুধু একটুখানি বাকি, জাস্ট একটুখানি। আপনাদের অনেকটা ধরেন প্রায় 95% হয়ে গেছে, জাস্ট 5% বাকি। এটাও হয়ে যাবে অতি দ্রুত। যখন এই 5%ও হয়ে যাবে, তখনই এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস সহ প্রত্যেকটায় আন্তর্জাতিক আপনার যেই মামলা কিংবা যেই 5ই আগস্টে যে পুলিশ গণহত্যা, বাংলাদেশের আইনের উপর যে অশ্রদ্ধা কিংবা থানা লুটপাট, সমস্ত কিছুর দায়ে এরা গ্রেফতার হবে। দর্শক বন্ধুরা, সর্বশেষ আমি আপনাদের উদ্দেশ্যে আরো একটি কথা বলতে চাই, কারণ এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল। আপনারা যদি চান যে পুলিশের গণহত্যার বিচার হোক, প্রত্যেকটা পুলিশের রক্তের হিসাব হোক, থানা লুটপাটের হিসাব হোক, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, আপনার সংখ্যালঘুদের উপর আক্রমণ, একটা নির্ধারিত একটা গোষ্ঠী জঙ্গিবাদীরা তারা বাংলাদেশে 5ই আগস্টের পর যেভাবে দখলবাজি চালাইছে, যেভাবে তাদের আপনার রাজত্ব চালাইছে, ধ্বংস করছে দেশটাকে, আপনার লুটপাট করছে, গণহত্যা চালাইছে, মব জাস্টিস করছে, যদি আপনি চান যে এরা প্রত্যেকটার বিচারের মুখোমুখি হোক, তাহলে এই ভিডিওটি আপনাকে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে শুধু পুলিশ সদস্যের কাছে আর আওয়ামী লীগের সদস্যের কাছে, যারা নাকি আপনারা নিজেরা ভুক্তভোগী। বিশেষ করে পুলিশ ভাইদেরকে বলবো, যদি
আপনারা আহত নিহত চাকরিচ্যুত হন, তাহলে আমার সাথে অতি দ্রুত যোগাযোগ করুন। আপনারা একটা কমিটি হয়ে যোগাযোগ করুন, কারণ আপনাদের ওই 5% এভিডেন্স বর্তমান অনেক অনেক বেশি দরকার। যদি আপনারা চান ডক্টর ইউনূস সহ প্রত্যেকটা ফাঁসি হোক, পুলিশ গণহত্যার দায়ে, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যার দায়ে, তাহলে এই ভিডিওটি আপনাকে শেয়ার করতে হবে। ইভেন যারা নাকি পুলিশ সদস্য পরিবার আছেন, আপনাদের পরিবার থেকে যদি কেউ জান দিয়ে থাকে, যদি কাউকে হত্যা করে থাকে, যদি কেউ চাকরিচ্যুত থাকে, যদি কেউ আপনার নানানভাবে পলিটিক্সের মাধ্যমে হুমকি ধুমকির হয়রানি আপনারা পড়ে থাকে, তাহলে আমার সাথে আপনারা অতি দ্রুত যোগাযোগ করুন। সর্বশেষ আমার আরো একটি কথা, আমি আশাবাদী যে আপনারা আমাদেরকে এটা নিয়ে সহায়তা করবেন, যাতে আমরা এদেরকে সর্বোচ্চ সাজার মুখোমুখি করতে পারি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।